তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে, পিটিআইকে বলছে প্রধান উপদেষ্টা। ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে যুদ্ধ দীর্ঘায়িত করছে আমেরিকা ও পশ্চিমারা, জাতিসংঘে ইরানি প্রতিনিধির মন্তব্য। এবং সর্বশেষ থাকছে ভারতে গরুর গোশত নিয়ে সন্দেহে মুসলিম যুবককে হত্যার বিষয়ে যা জানা যাচ্ছে। ভারতে গরুর গোশত নিয়ে সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হচ্ছে। প্রতিনিয়ত ভারতে এভাবেই মুসলিম নির্যাতন হচ্ছে, মুসলমানদের উপর তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা ভাবছে তারা হয়তো এভাবে করে মুসলমানদের ভারত থেকে তাড়িয়ে দিতে পারবে আর ভারতকে একটি উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করতে পারবে। কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে। বাস্তবতা বলছে এভাবে গণহত্যা চালিয়ে কখনোই ভারত এই গণহত্যা চালিয়ে মুসলমানদের সেখান থেকে তাড়াতে পারবে না, এমনকি মুসলমানদের এভাবে নির্যাতন করেও তাড়ানো সম্ভব নয়। কারণ ভারতের প্রথম থেকেই মুসলমানেরা রয়েছে, মুসলমানরা ভারতের স্বাধীনতা যুদ্ধে তাদের অনেক অবদান রয়েছে, যা বাংলার মানুষ যেমন ভুলতে পারে না, ভারতের মানুষও তেমনই ভুলতে পারে না। ভারতে যে সমস্ত মুসলমানেরা বাস করে তার অধিকাংশই মনে করা হয় বাংলাদেশি, কিন্তু বাংলাদেশে যত মানুষ রয়েছে তার থেকেও বেশি ভারতে মুসলমান রয়েছে। সুতরাং ভারতকে এটা বুঝতে হবে যে ভারতের যে 23 কোটি বা তারও বেশি মুসলমান রয়েছে তারা এত সহজে নির্যাতন করে নরেন্দ্র মোদী সরকার দেশ ছাড়া করতে পারবে না। নরেন্দ্র মোদী যতই চেষ্টা করুক সেটা কখনোই সম্ভব নয়। অমিত শাহ এবং নরেন্দ্র মোদী সরকার এবং যোগী আদিত্যনাথ মিলে যত ষড়যন্ত্রে লিপ্ত হোক না কেন ভারতে মুসলমানরা থাকবে। গোমাংস রপ্তানি করা নিয়ে ভারতে মুসলমানদের হত্যা করা হয়, নির্যাতন করা হয়, অথচ সেই গোমাংস রপ্তানিতে ভারত বিশ্বের 2য় নম্বরে। আবার সেই গোমাতার চামড়াই তারা পায়ে পড়ছে। তাহলে প্রশ্ন হচ্ছে ভারত কিভাবে গোমাতার চামড়া তারা পায়ে পড়ছে, তারা কিভাবে মুসলমানদের নির্যাতনের নাম করার জন্য এই গরুকে নামমাত্র ভূমিকায় সামনে নিয়ে আসছে, অর্থাৎ গরুকে তারা মা বানিয়ে তারা তাদের সন্তান হয়ে গোরক্ষা কমিটি গঠন করে মুসলমানদের নির্যাতন করছে, অথচ তারাই আবার হাজার হাজার গরু প্রতিদিন বিদেশে রপ্তানি করছে জবাই করে, মাংস তৈরি করে। প্রশ্ন হচ্ছে যখন তারা নিজেরা রপ্তানি করছে তখন তাদের মা হয় না, কিন্তু যখন গরুর মাংস মুসলমানেরা খাচ্ছে তখন সেটা ভারতের ওই সমস্ত মানুষের উগ্র হিন্দুত্ববাদীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে। এটাই ভারতের নীতি, এটাই ভারতের ধর্মনিরপেক্ষতা। আপনারা কি মনে করেন ভারত এভাবে মুসলমান নির্যাতন করে মুসলিম শূন্য করতে পারবে? উগ্রবাদী হিন্দুদের আশা পূরণ হবে? কি মনে হয় আপনাদের? এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও ভারতে গরুর গোশত নিয়ে সন্দেহে মুসলিম যুবককে হত্যার বিষয় নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে। তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে, পিটিআইকে বলছে প্রধান উপদেষ্টা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না। ঢাকায় নিজ সরকারি বাসভবনে ভারতের বার্তা সংস্থা পিটিআই-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বলেন। দুদেশের মধ্যে পানি বন্টনের বিষয় অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। পিটিআই নিউজের ওয়েবসাইটে শুক্রবার এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, বিষয়টি নিয়ে বসে থাকার ফলে এটা কোনো কাজে আসছে না। আমি যদি জানি যে আমি কতটুকু পানি পাবো তাহলে এটা ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও সমস্যা নেই, বিষয়টি সমাধান হতেই হবে। তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে শীঘ্রই তাড়া বা চাপ বা পুশ দেবে কিনা এমন এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, নতুন সরকার বিষয়টি নিয়ে আলোচনা করবে। নোবেলজয়ী এই সরকার প্রধান বলেন, চাপ বা পুশ শব্দটি অনেক বড়, আমি এই কথা বলছি না। আমরা আলোচনা করব, তবে আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে। 2011 সালে ঢাকায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময় তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষর
অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর ফলে আর চুক্তি হয়নি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তার রাজ্যে পানির সংকট রয়েছে। ডক্টর ইউনূস বলেন, এটা নতুন কোনো বিষয় নয়, বরং খুবই পুরানো বিষয়। আমরা বিভিন্ন সময়ে এ বিষয়ে কথা বলেছি। পাকিস্তান শাসনামল থেকে এ নিয়ে আলোচনা শুরু। আমরা সবাই যখন ওই চুক্তি চূড়ান্ত করতে চেয়েছি, এমনকি ভারত সরকারও প্রস্তুত ছিল, তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এর জন্য তৈরি ছিল না। আমাদের এটির সমাধান করতে হবে। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর নির্দিষ্ট অধিকার সমুন্নত রাখতে চাওয়ার অধিকার থাকার বিষয়টি পুনর্ব্যক্ত করেন মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বলেন, আমাদের আন্তর্জাতিক নিয়মনীতি মেনে এই বিষয়ে সমাধান করতে হবে। ভাটির দেশগুলোর নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে এবং আমরা সেই অধিকার চাই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সম্প্রতি পিটিআইকে বলেছেন, তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনা আবারও শুরু করার জন্য চাপ দেবে ঢাকা। উজান ও ভাটির দেশগুলোর মধ্যে পানি বণ্টন নিয়ে অভিন্ন নদীর দুই দেশকেই অর্থাৎ ভারত ও বাংলাদেশকে আন্তর্জাতিক নিয়মনীতি অনুসরণ করার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। পানি সম্পদ বিষয়ক উপদেষ্টার এই মন্তব্যের কয়েকদিন পর সরকার প্রধান ডক্টর ইউনূস এই বক্তব্য দিলেন। বাংলাদেশের বন্যা পরিস্থিতি এবং এই বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকা থেকে গণমাধ্যমের প্রকাশিত খবর প্রসঙ্গে মোহাম্মদ ইউনূস বলেন, চুক্তি সইয়ের আগে এমন সংকট মোকাবেলায় একটা মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যেতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, যখন হাইকমিশনার আমার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন, আমি বলেছি বন্যার সময় পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই লক্ষ্যে আমরা অধিকতর ভালো ব্যবস্থাপনার উপর কাজ করতে পারি। দুই দেশের মধ্যে এমন সমন্বয়ের ক্ষেত্রে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। এ বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, এ বিষয়ে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে একসঙ্গে কাজ করতেও এর সমাধান করতে পারি, কেননা এটি গণমানুষের দুর্দশা লাঘব করবে। এ ধরনের মানবিক পদক্ষেপ সত্যিকার অর্থেই সহায়তা করবে। বন্যার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দুদেশের অভিন্ন নদীর পানি উপচে পড়া একটি অভিন্ন সমস্যা যা উভয় দেশের মানুষের উপর প্রভাব ফেলেছে। সমস্যা সমাধানে ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতার প্রয়োজন। এদিকে বিতর্কিত সীমান্ত হত্যার বিষয়ে কথা বলতে গিয়ে ডক্টর ইউনূস এটির নিন্দা জানান এবং বলেন, এটি মোকাবেলায় হত্যাকাণ্ড সমাধান নয়। ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে যুদ্ধ দীর্ঘায়িত করছে আমেরিকা ও পশ্চিমারা, জাতিসংঘে ইরানি প্রতিনিধির মন্তব্য। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে তেহরানের ভূমিকা রয়েছে বলে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স যে দাবি করেছে তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেহরান বলছে, ইসলামী প্রজাতন্ত্র নয়, বরং পশ্চিমা দেশগুলো ইউক্রেনে অস্ত্র সরবরাহ করে যুদ্ধকে দীর্ঘায়িত করছে। জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সায়েদ ইরভানি বুধবার বিশ্ব সংস্থার মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে এই মন্তব্য করেন। 30 আগস্ট নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকা, ব্রিটেন ও ফরাসি রাষ্ট্রদূতরা রাশিয়া ও ইউক্রেন সংঘাত নিয়ে তেহরানের বিরুদ্ধে সমন্বিত অভিযোগ তোলার পর আমির সায়েদ ইরভানি একথা বললেন। তিনি বললেন, আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘন করে ইরান রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি, রপ্তানি ও হস্তান্তরে জড়িত থাকা যে কোনো অভিযোগকে সরাসরি বিভ্রান্তকর ও সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র এই অভিযোগগুলোকে নিছক তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থ রক্ষার লক্ষ্যে নিরাপত্তা পরিষদের এই 3 স্থায়ী সদস্যের সংকীর্ণ এবং অদূরদর্শী রাজনৈতিক এজেন্ডা হিসাবে বিবেচনা করে। ইরানি দূত বলেন, এটি হাস্যকর এবং কপট যে ইউক্রেন সংঘাতে সরাসরি জড়িত 3টি দেশ এবং উন্নত অস্ত্র সরবরাহের মাধ্যমে এই সংঘাত বাড়াতে উল্লেখযোগ্যভাবে অবদান রেখে সাহসিকতার সাথে ইরানের বিরুদ্ধে এই ধরনের ভিত্তিহীন দাবি করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এই অনস্বীকার্য বাস্তবতাকে অস্বীকার করতে পারে না যে তাদের উন্নত অস্ত্রের ব্যবস্থা ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করছে এবং সামরিক ও বেসামরিক অবকাঠামোর ক্ষতি করছে। ভারতে গরুর গোশত নিয়ে সন্দেহে মুসলিম যুবককে হত্যার বিষয়ে যা জানা যাচ্ছে। ভারতের দিল্লি থেকে প্রায় 150 কিলোমিটার দূরে হরিয়ানার চরখি দাদ্রির বাদ্রা এলাকায় এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে গোরক্ষক দলের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম সাবির মালিক। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার বাসিন্দা। ওই ব্যক্তি পরিবারের সাথে চরখি দাদ্রির একটি বস্তিতে থাকতেন, পেশায় পরিচ্ছন্নতা কর্মী। পুলিশ জানিয়েছে ঘটনাটি 27 আগস্টের। গোরক্ষক দলের সাথে যুক্ত ব্যক্তিরা একটি পাত্রে এক টুকরো গোশত দেখতে পায়।
তাদের সন্দেহ ছিল ওই টুকরাটি গরুর গোশত। এর জেরে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় গত 29শে আগস্ট পুলিশ 7 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে এদের মধ্যে 2 জন নাবালক রয়েছে। গত 31শে আগস্ট এক ব্যক্তিকে লাঠি দিয়ে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে যে যুবককে মারধর করা হচ্ছিল তিনি 24 বছরের সাবির। তাকে লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায় একদল ব্যক্তিকে। ওই ঘটনায় যুবকের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষ থেকে সাবির মালিকের পরিবারের একজন সদস্যকে চাকরি এবং তাদের আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন, যদিও তার মতে একে গণপিটুনির ঘটনা বলা ঠিক নয়। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হরিয়ানার নুহ শহরের কংগ্রেস বিধায়ক আফতাব আহমেদ। ওই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি। আফতাব আহমেদ বলেন, হরিয়ানায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই। একজন দরিদ্র পরিচ্ছন্ন কর্মীকে টার্গেট করা হয়েছে, যা উদ্বেগজনক। 3-4 দিন আগে এই ঘটনা ঘটেছে, যেটি জানতে এত সময় লাগলো কেন? উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতীও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, গরুর গোশত খাচ্ছে এই সন্দেহে চরখি দাদরিতে এক দরিদ্র যুবককে নৃশংসভাবে পিটিয়ে মারার ঘটনাটি মানবতার জন্য লজ্জাজনক এবং এটি আইনের শাসনকে উন্মোচিত করে। প্রসঙ্গত, মহারাষ্ট্রের নাসিক থেকেও সম্প্রতি একই ধরনের একটি অভিযোগ প্রকাশ্যে এসেছে। ইগতপুরীর কাছে একটি এক্সপ্রেস ট্রেনে গরুর গোশতের সাথে নিয়ে যাচ্ছে সন্দেহে সত্তরোর্ধ্ব এক মুসলিম ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন যাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি 28 আগস্টের। এই 2 ঘটনা প্রকাশ্যে আসার পর তীব্র নিন্দায় সরব হয়েছে অনেকেই। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীও চরখি দাদরিতে যুবককে হত্যা এবং নাসিকে গরুর গোশত নিয়ে যাচ্ছে এই সন্দেহে এক বৃদ্ধকে মারধরের ঘটনা নিয়ে মন্তব্য করেছেন। এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লেখেন, সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে থাকা ঘৃণ্য উপাদানগুলো আইনের শাসনকে চ্যালেঞ্জ জানিয়ে প্রকাশ্যে সহিংসতা ছড়াচ্ছে। সংখ্যালঘুরা বিশেষত মুসলমানদের উপর হামলা অব্যাহত রয়েছে এবং রাষ্ট্র নীরব দর্শকের মতো সব দেখছে। গরুর গোশত কেন্দ্র করে মারধর ও হত্যার যে ঘটনা দুটি প্রকাশ্যে এসেছে, সেখানে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি লেখেন, এই ধরনের নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করা উচিত। এখনও পর্যন্ত যে তথ্য প্রকাশ্যে এসেছে সেখান থেকে জানা গেছে, চক্রি দাদ্রি অঞ্চলের বাদ্রা বাস স্ট্যান্ডের সামনে এক মুসলিম বস্তি রয়েছে। সেখানকার বাসিন্দারা গরুর গোশত খাচ্ছেন বলে গোরক্ষা দলের ব্যক্তিদের সন্দেহ হয়। গত 27শে আগস্ট গোরক্ষা দলের সাথে সম্পর্কিত ব্যক্তিরা ওই বস্তির লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। অভিযোগ রয়েছে ওই সময় তারা একটি পাত্রে এক টুকরা গোশত দেখতে পান, যা গরুর গোশত বলে সন্দেহ করেন তারা। এ সময় তারা ওই বস্তিতে বসবাসকারী সাবরুদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন, যিনি নিহত সাবিরের আত্মীয় হন। জিজ্ঞাসাবাদের ঘটনার ভিডিও করা হয়। এফআইআর অনুযায়ী পাত্রে থাকা গোশত গরুর কিনা জানতে চাইলে তিনি ওই গোশত মহিষের কথা জানিয়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু গোরক্ষক দলের সাথে সম্পর্কিত ব্যক্তিরা তাকে আবার ধরে আনে এবং ক্যামেরার সামনে স্বীকার করায় যে পাত্রে রাখা টুকরাটি গরুর গোশত। এরপর গোরক্ষকরা বাদ্রা পুলিশকেও এই বিষয়ে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোশতের টুকরা সহ কয়েকজনকে থানায় নিয়ে যায়। এদিকে সাবির মালিকের হত্যার ঘটনায় যিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন, তিনি নিহত যুবকের শ্যালক সাজাউদ্দিন সর্দার। অভিযোগকারী জানান, 27শে আগস্ট কিছু লোক এসেছিল। ওরা আমাকে এবং আমার সাথে যারা আবর্জনা সংগ্রহ করছিল তাদের বলতে শুরু করে যে তোমরা এখনও মঙ্গলবারে গোশত খাও, বা হতে পারে এটাই গোশতের টুকরাকে ইঙ্গিত করে গরুর গোশত। এরপর আমাদের থানায় নিয়ে যাওয়া হয়। কয়েকজন আবার আমার ভগ্নিপতি সাবির মালিককে বাস স্ট্যান্ডে নিয়ে যায়। ঘটনার দিনের বিবরণ দিয়ে সাজাউদ্দিন সর্দার যোগ করেন, ওকে কিছু আবর্জনা দেওয়ার কথা বলা হয়েছিল। ওই কথা বলেই বাস স্ট্যান্ডে ভগ্নিপতিকে ডেকে নিয়ে যাওয়ার পর আসিরুদ্দিন নামে আর একজনকেও ডেকে আনা হয়। সেখানে ওদের দুজনকে 4-5 জন ছেলে মিলে মারধর করে। আমার ভগ্নিপতি এবং আসিরুদ্দিনকে লাঠি দিয়ে পেটানো হয়। ভাইরাল ভিডিওটি আমিও দেখেছি। আসিরুদ্দিন জানান, গোরক্ষকেরা পুলিশের সাথে থানায় গিয়েছিলেন। তারা বস্তির লোকদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য চাপও দেয়।
আসির উদ্দিনের অভিযোগ, তাকে এবং সাবির মালিককে বাদ্রা বাস স্ট্যান্ডের কাছে ডেকে নিয়ে লাঠি দিয়ে মারধর করা হয়। তিনি জানান, স্থানীয়রা হস্তক্ষেপ করায় গোরক্ষক দলের সাথে যুক্ত ব্যক্তিরা সাবির মালিককে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এফআইআর অনুযায়ী 27 আগস্ট রাতে ভান্ডাওয়া গ্রামের কাছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ পাওয়া যায়। পরে সেটি সাবির মালিকের লাশ বলে শনাক্ত করা হয়। নিহতের শ্যালক শাহজাউদ্দিন সর্দারের অভিযোগের ভিত্তিতে গত 28 আগস্ট বাদ্রা থানায় পুলিশ 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে 2 জন নাবালকও রয়েছে। গরুর গোশত নিয়ে কথা বলতে রাজি নয় নিহত যুবকের বাড়ির কেউই। তার পরিবারের সদস্যরা 30 আগস্ট চরকি দাদ্রি ছেড়ে পশ্চিমবঙ্গে ফিরে যায়। ওই সময় পুলিশের পক্ষ থেকে তাদের নিরাপত্তা দেওয়া হয়েছিল। বস্তির বাসিন্দারা জানায়, ওই ঘটনার পর তারা আতঙ্কে রয়েছে এবং ওই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার পরিকল্পনা করছেন। চরখি দাদ্রির বাদ্রা জেলায় ডিএসপি ভূষণ জানান, ঘটনার ঠিক পরদিনই পুলিশ একটি মামলা দায়ের করে। এই ঘটনায় অভিযুক্ত 7 জনকেই গ্রেপ্তার করেছে। অভিযুক্ত 2 নাবালক ছাড়া সকলেই পুলিশ রিমান্ডে রয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হরিয়ানা পুলিশের কর্মকর্তা ধীরজ কুমার জানান, এলাকায় উত্তেজনা এড়াতে ফ্ল্যাগ মার্চ করেছে পুলিশ। বর্তমানে সেখানে শান্তি বজায় রয়েছে। তিনি জানান, এই ঘটনার সাথে সম্পর্কিত অন্য কোনো অভিযুক্তের নাম উঠে এলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।